সরলরেখার পরবর্তী চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। সরলরেখার 3.2 এর মধ্যে প্রথমে যে টপিকসটা আছে সেটা হচ্ছে বিভক্তিকরণের সূত্র। এখন বিভক্তিকরণের সূত্র বলতে আসলে কোন কোন সূত্রকে বোঝাচ্ছে? অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। তুমি ধরে নাও যে তোমার এইখানে একটা বিন্দু আছে আর এই জায়গায় তার একটা বিন্দু আছে, তার মানে আমি এটাকে এ বিন্দু বলতেছি, x1 y1, আর আরেকটা বিন্দু আছে হচ্ছে আমার x2 y2। এখন আমি এই যে এ আর বি, এই যে আমার দুটো বিন্দু আছে, আমি এখন যাচ্ছি এ আর বি বিন্দুটাকে যোগ করে দিতে। তাহলে আমি যখন এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করে দিলাম, তাহলে আমি মোটামুটি একটা এ বি রেখা পেয়ে গেলাম। এখন এই এ বি রেখাটাকে যে কোনো একটা বিন্দু একে বিভক্ত করবে, যে কোনো একটা বিন্দু, একটা রেখাকে বিভক্ত করার জন্য একটা বিন্দুই যথেষ্ট। তো ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে আমার এখানে অবস্থিত। তাহলে এই বিন্দুটা আমি কি নাম দিতে পারি? আমি বললাম যে পি নামের একটা বিন্দু যা এ বি রেখাকে বিভক্ত করছে। এখন এই যে বিভক্ত করছে এটাকে আমি কি বলতে পারি? অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? যেহেতু আমার এ বি রেখাটার কোনো না কোনো একটা বিন্দুতে, অর্থাৎ এ বি রেখার উপরে কোনো না কোনো একটা বিন্দুতে এই পি বিন্দুটা অবস্থিত, এজন্য আমি তার নাম বলবো হচ্ছে অন্তর্বিভক্ত। আচ্ছা, এখন এই যে আমার পি বিন্দুটা যে তোমার এ বি রেখার উপরে অবস্থিত, তাহলে এই যে পি বিন্দুটা আছে এটা এখন কোন অনুপাতে আছে? অর্থাৎ এ বিন্দু থেকে এটার দূরত্ব আর বি বিন্দু থেকে এই পি বিন্দু দূরত্বের একটা অনুপাত আছে। এই অনুপাতটা কত? আমি বললাম যে এই পি বিন্দুটা m1 আর এখান থেকে এখানে হচ্ছে m2, অর্থাৎ m1:m2 এই অনুপাতে সে এই পি বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এই যে আমার পি বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে তার তো একটা স্থানাঙ্ক দরকার। তাহলে তার স্থানাঙ্কটা কত? আমি বললাম যে তার স্থানাঙ্কটা হচ্ছে x, y। এখন পরীক্ষার মধ্যে আমাদের সাধারণত চায় এই যে পি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে x, y বিন্দুতে, এই x, y বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এটা আমাদের প্রশ্নের মধ্যে চেয়ে থাকে। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে x আর y কে আমরা কিভাবে বের করব। তো তোমার বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে প্রমাণ করে দেওয়া আছে, বাট এই প্রমাণটা কখনো পরীক্ষাতে আসে না, সো আমি এই প্রমাণটা তোমাকে দেখাতে যাচ্ছি না। কিন্তু এই যে x আর y বের করার যে ফর্মুলাটা আছে এটা আমরা কিভাবে খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারি সেটাই আমি এখন তোমাকে এখানে বুঝাবো। তুমি ধরে নাও যে তোমার টার্গেট এখন x বের করা আর y বের করা। আমার এখানে যে অনুপাতটা দেওয়া আছে m1 আর m2, আমি প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এই অনুপাতটা আমি উপরে একবার যোগ আকারে লিখবো আর নিচে একবার যোগ আকারে লিখবো। উপরে লিখলাম m1 প্লাস m2, নিচে লিখলাম m1 প্লাস m2। মনে রাখবা অন্তর্বিভক্ত মানে হচ্ছে আজীবন প্লাস চিহ্ন দিয়ে যাবা। এখন যেহেতু আমি এখানে x এর স্থানাঙ্কটা বের করতে যাচ্ছি, এই জন্য আমার অপর যে দুটো বিন্দু আছে, অপর যে দুটো আমার ভুজ আছে, সেটা হচ্ছে একটা x1 আর একটা হচ্ছে x2। x এর জন্য আমি x1 আর x2 কে চিন্তা করব। তো আমি প্রথমেই লিখবো হচ্ছে x2, তারপর আমি লিখবো হচ্ছে x1। এবং মজার বিষয় হচ্ছে এটাই হচ্ছে আমার x নির্ণয় করার ফর্মুলা। একই রকমভাবে আমি যদি এখন y কে নিয়ে চিন্তা করি, আমি প্রথমেই বলবো যে আমার যে অনুপাতটা দেওয়া আছে আমি সেই অনুপাতটা উপরে এবং নিচে আমি যোগ আকারে লিখবো। দেখো আমি উপরে আর নিচে সুন্দর করে যোগ আকারে লিখে ফেললাম। যেহেতু আমাকে y এর স্থানাঙ্ক বের করতে হবে, তাই আমার অন্য যে দুটো বিন্দু দেওয়া আছে সেখানে আমি জাস্ট কোটিগুলোকে নিয়ে চিন্তা করব। তো প্রথমে আমি দিব হচ্ছে y2 কে, তারপর আমি দিব কাকে বলতো? y1 কে। এবং আমি যদি এখানে সবগুলো ইনফরমেশন যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমি অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো? তো x আর y পেয়ে যাব। তো আমার মাঝে মধ্যে তারা আমাকে বের করতে বলবো হচ্ছে এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুটা বের করো। অথবা আমার কাছে তারা আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে এই যে আমার অনুপাতটা আছে, এই অনুপাতটা আমাকে অনেক সময় বের করতে বলতে পারে। সেগুলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের মধ্যে দেখে যাব। অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমাদের বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে, যেগুলো একদম চমৎকার কিছু অনুসিদ্ধান্ত। যেমন দেখো আমি তোমাকে একটু আগে একটা ফর্মুলা শিখালাম যে x আর y থেকে আমরা সাধারণত এই ফর্মুলাগুলো লিখতে পারি। তো এখানে আমাদের একটা অনুপাত ছিল কি বলতো? m1 m2, এই অনুপাতটা ছিল। তো ধরে নাও যে আমার যে পি বিন্দুটা আমি এর আগে এখানে লিখছিলাম, ধরে নাও আমার সেই পি বিন্দু এখন পুরোপুরি মিডিলে চলে গেল, পি বিন্দুটা একদম মিডিলে চলে গেল। তাহলে পি বিন্দু যদি মিডিলে চলে যায় তাহলে কি আমরা বলতে পারি না যে আমাদের যে এখানে m1 ছিল আর এখানে যে আমাদের m2 ছিল, এই m1 আর m2টা একই রকম, অর্থাৎ m1 ইকুয়াল টু m2। যদি আমাদের পি বিন্দু যে একদম মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি মনে রাখবা যে পি বিন্দু যখন মধ্যবিন্দু হয়ে যাবে তখন কি এখানে ওই যে আমাদের মধ্যবিন্দু যে ফর্মুলা আসছিল সেই ফর্মুলা কিন্তু চলে আসে। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা কিন্তু এখন মধ্যবিন্দুর ফর্মুলাতে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। কিভাবে সেটা একটু দেখো, যে m1 আর m2 মানে হলো একই কথা, তার মানে তুমি এখানে m1 এখানে m1 লিখতে পারো। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে x2 m1 প্লাস x1 m1 ডিভাইডেড বাই
m1 প্লাস m1, এটা লিখলাম। এখন তুমি বলো তো উপর থেকে কি কমন নিতে পারো, m1 কমন নিতে পারো। তাহলে আমি এখন যদি উপর থেকে যদি m1 কমন নিয়ে নিই, তাহলে আমার থাকতেছে কে বলতো x1 প্লাস x2, আর নিচে কে থাকে বলতো 2m1। তাহলে আমার m1 আর m1 কাটাকাটি, তাহলে থাকলো কে বলতো x1 প্লাস x2 ডিভাইড বাই কে বলতো 2। তাহলে আমি যদি x থেকে যদি আমি এটা পেয়ে যাই যে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, তাহলে আমি y-টাকে যদি একই রকমভাবে চিন্তা করি, তাহলে আমি এখানে কি পেতে পারি বলতো y1 প্লাস y2 ডিভাইড বাই কি বলতো 2। তার মানে এটাই কিন্তু আমার কি ছিল বলতো মধ্যবিন্দুর ফর্মুলা ছিল। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু একটা মধ্যবিন্দুর ফর্মুলা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই হচ্ছে 2, y1 প্লাস y2 ডিভাইড বাই কি বলতো 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা, যেটা কথা থেকে আসছে বলতো অন্তর্বিভক্তের ফর্মুলা থেকে চলে আসে। এবার আমরা চলে আসি হচ্ছে পরবর্তীতে। ওই পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে ম্যাথ করার সময়, যে পি বিন্দুটি এ বিকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সেটা কি হয়। অর্থাৎ আমার এই পি বিন্দুটা ধরে নাও যে এটা একটু এদিকে চাপিয়ে আসছে, এখানে পি বিন্দুটা এখন আর মধ্যবিন্দু হবে না। তো আমার এর আগে ছিল m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, বাট এখন আমি বলছি সেটা কত অনুপাতে অন্তর্ভুক্ত করবে, k:1। তার মানে এটা হচ্ছে k আর এটা কি বলতো 1, অর্থাৎ k:1 অনুপাতে যদি অন্তর্ভুক্ত করে, তাহলে আমরা বলতে পারি কি বলতো যে AP:2 মানে অনুপাত BP ইকুয়াল টু k:2 কি বলতো 1, এটা বলাই যায়। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি না, যে আমাদের যে m1:m2 ছিল, এটা মানে এখন কে বলতো k:1। তার মানে যেখানে যেখানে আমার m1 আর m2 ছিল, সেখানে সেখানে আমি এখন কি লিখবো, k আর 1 লিখবো। তাহলে চলো তো আমরা এই জিনিসটা একটু ঠিকঠাক করে লিখি। কি লেখা যায় দেখো তো, যে x2 m1 মানে কত k, তার মানে তুমি এখানে বলতে পারো kx2 প্লাস m2 মানে হচ্ছে 1, তার মানে এখানে জাস্ট শুধুমাত্র কে থাকবে x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে কি বলতো k+1 কমা। এটার জন্য যদি তোমার x এর ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে y এর ক্ষেত্রে পুরোপুরি সেম জিনিসটাই হবে, ky2 প্লাস y1 ডিভাইডেড বাই k+1। এখানে কিন্তু সেম, যে আমি নিচে এবং উপরে k+1টা দিয়ে দিব, তারপর হচ্ছে আমার x2, তারপরে x1, তারপরে y2, তারপরে কি বলতো y1। তাহলে আমাদের এই যে অনুসিদ্ধান্তগুলো আসছে, এই অনুসিদ্ধান্তগুলো আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো, কারণ আমাদের অঙ্কের মধ্যে এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। আমরা এবার চলে এলাম আমাদের টাইপ 1-এ। টাইপ 1-এর মধ্যে আমরা টাইপটার নাম দিয়েছি অন্তর্বিভক্তির ক্ষেত্রে স্থানাঙ্ক নির্ণয়, অর্থাৎ তোমাকে স্থানাঙ্কগুলো বের করতে বলবে। তো আমাদের এখানে বলা হয়েছে যে দুইটা বিন্দু তোমাকে দেওয়া আছে, তার মানে আমি প্রথমটা বললাম হচ্ছে এ বিন্দু, আর পরেরটাকে আমি বলতেছি কি বলতো বি বিন্দু। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক তারা আমাকে দিয়ে দিচ্ছে যে 3,7, আর বি বিন্দু স্থানাঙ্ক তারা আমাকে দিয়ে দিচ্ছে কত 6,10। এবং তারা বলেছে যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখে যে বিন্দুটি, যে বিন্দুটি মানে কি, আমি যে কোনো একটা বিন্দু ধরলাম পি বিন্দু, এই পি বিন্দুটা 2:1 অনুপাতে, তার মানে অবশ্যই প্রথমটা একটু বড় রাখতে হবে, আমি যেন বড় রেখেছি 2, আর পরটা কি বলতো একটু ছোট, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত মানে কি, এই রেখাটা উপরে কোনো না কোনো একটা বিন্দুতে সে বিভক্ত করবে। তাহলে এই যে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত, তাহলে আমি বলে দিলাম যে এটা স্থানাঙ্ক হচ্ছে আমার কি ধরা যায় একটু বলো তো, এটা স্থানাঙ্ক আমি বললাম যে তোমার আলফা কমা বিটা, বা তুমি বললা যে না ভাই আলফা কমা বিটা আমার কঠিন লাগতেছে, তাহলে তুমি নর্মালি চিন্তা করো এক্স কমা ওয়াই। ওকে, এখন আসো আমরা এক্স আর ওয়াইটা বের করে ফেলি। মনে রাখবা যে এখানে তোমার সূত্রটা মাথার মধ্য থেকে ঝেড়ে ফেলো, সূত্র আমার দরকার নাই, আমি এখানে টেকনিক অবলম্বন করব, যে টেকনিকটা আমাকে সূত্র আকারে চলে আসবে। সেই টেকনিকটা কি ভাইয়া, তোমার এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাই তুমি উপরে আর নিচে তুমি যোগ আকারে লিখে ফেলো, এখানেও যোগ আকারে লিখো, তুমি এখানেও যোগ আকারে লিখে ফেলো, উপরে নিচে আমার যোগ আকারে লেখা শেষ। এখন আমি এক্স এর জন্য প্রথমে আমি লিখবো হচ্ছে x2 কে, x2 হচ্ছে আমার কত 6, তারপর লিখবো আমি কত x1। ওকে, এখানে আমি y এর জন্য আগে লিখবো হচ্ছে y2, পরে আমি কি লিখবো কত y1 কত 7। ওকে, এখন আমি আসলে ক্যালকুলেশন করি যে 6 দুগুণে 12, 3 একে 3, 12 আর 3 যোগ করলে 15, ডিভাইড বাই হচ্ছে কত 3, তাহলে এখান থেকে আসছে কত আমার 5, আর এখানে তো 10 দুগুণে 20, 17, 7 একে 7, তাহলে 20 আর 7 যোগ করলে কত 17 হয়, ডিভাইড বাই কত বলো তো এখানে 3। ওকে, তার মানে 17/3, তাহলে আমার স্থানাঙ্কটা হচ্ছে কত 5,17/3, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আমি চলে এলাম। পরবর্তী ম্যাথে বলা হয়েছে 7,5 ও -2,1 বিন্দু দুটি সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সমত্রিখণ্ডক, এই সমত্রিখণ্ডক মানে বোঝায় সমান 3 ভাগে ভাগ করা, অর্থাৎ একটা সরলরেখাকে তুমি যদি সমান 3 ভাগে ভাগ করে ফেলো, তখন তাকে বলা হয় কি বলতো সমদ্বিখণ্ডক। এখন সমান 3 ভাগে ভাগ করার পরে অ্যাকচুয়ালি মাঝখানে কয়টা বিন্দু থাকে, মনে রাখবা মাঝখানে বিন্দু থাকে হচ্ছে জাস্ট দুটি। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করেই ফেলি। এটা হচ্ছে আমার এ বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে 7,5,
এটা হচ্ছে আমার বি বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে -2, -1। এখন তারা আমাকে বলছে এ বি রেখাটাকে সমত্রিখণ্ডক করতে হবে, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করতে হবে। দেখো আমি মোটামুটি চেষ্টা করছি এটাকে সমান 3 ভাগে ভাগ করে ফেলার। এখন তারা আমাকে বলছে সমত্রিখণ্ডক করার পরে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমার এই যে মাঝখানে যে একটা x1 y1 বিন্দু আসছে আর মাঝখানে আরেকটা যে আমার dx2 y2 আসছে, এদের স্থানাঙ্কটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন কিভাবে বের করা যায়? একটু আগে আমরা অন্তর্বিভক্তের সূত্র শিখে আসছি, সেই অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তাহলে কিভাবে, চলো একটু দেখি। আমার প্রথমে টার্গেট হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা। কোন বিন্দুর স্থানাঙ্ক? সি বিন্দু। তো এটা যেহেতু সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, যে এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হচ্ছে বিডি বা ডিবি যাই বলো না কেন, এই তিনটা যদি সমান, তারপরে আমরা কিন্তু বলতে পারি যে এটা যদি 1 ভাগ হয়, এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, তার মানে জিনিসটা টোটাল 3 ভাগে ভাগ করা। তার মানে আমি যদি এখন বলি যে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমাদের একটা অনুপাত দরকার। তাহলে আমি অনুপাত কি চিন্তা করবো? আমি বলবো যে এটা হচ্ছে আমার 1 আর এই পুরোটা হচ্ছে আমার 2। তার মানে আমি যাচ্ছি সি বিন্দু স্থানাঙ্ক বের করতে, আমি ডিটাকে মুছে দিলাম, ধরুন ডিটাকে আমি বের করতেছি না, যা সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে কিন্তু এটা হচ্ছে 1 ভাগ আর এই জিনিসটা কি বলতো 2 ভাগ, কারণ পুরো জিনিসটা যদি 3 ভাগ হয় তাহলে এটা 1 ভাগ, এটা হলো 2 ভাগ। তাহলে আমি চলো এখন সি বিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলি। তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা কিভাবে বের করা যায়? সি বিন্দুর স্থানাঙ্ক খুব শর্টকাটে লিখতেছি আমি, এক্স ইকুয়াল টু এক্স তো না x1, x1 ইকুয়াল টু কি করতে হবে? অনুপাতটাকে উপরে আর নিচে আমাকে যোগ করে দিতে হবে। আমি যোগ করে দিলাম, দেওয়ার পরে আমি তোমাকে বলেছিলাম যে আগে তুমি লিখবা x2, তারপর কি লিখবো বলতো x1। তাহলে আগে তুমি x2 লিখলা, পরে তুমি কি লিখলা বলো তো x1। x1 কত? 7। এবার তুমি বের করবা কত? y2, y1। একই রকম ভাবে উপরে তুমি যোগ করবা, নিচেও তুমি কি করবা? যোগ করবা। তাহলে আগে তুমি লিখবা হচ্ছে y2 লিখে ফেলি, তারপর তুমি কি লিখবা? y1 কত? 5। আসো এখন আমরা যোগ বিয়োগ করে একবার এখানে বসিয়ে দিই। তাহলে আমার এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে 14। তাহলে হচ্ছে আমার এখানে 12কে আমি যদি 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার হচ্ছে এখানে কত বলতো? 4। আর y1 এর ক্ষেত্রে 5 দুগুণে 10, তার থেকে 1 গেলে কত? 9 হবে। তাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার থাকতেছে কত? 3। তাহলে দেখো যে আমার সি বিন্দুর স্থানাঙ্ক অলরেডি কিন্তু বের হয়ে গেছে। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার কত? 4,3। সি বিন্দুর স্থানাঙ্ক আমার বের হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে আমার একটার অ্যান্সার। এখন আমার দরকার কি বলতো? ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন ডি বিন্দুটাকে আমরা কিভাবে বের করতে পারি? এখানে আছে এ, এখানে আছে সি, এখানে আছে ডি, আর এখানে কি আছে বলতো? বি। তা আমার টার্গেট যখন ডি বিন্দু স্থানাঙ্ক বের করা। তো তুমি দেখো সি বিন্দু স্থানাঙ্ক একটু আগে তুমি কষ্ট করে বের করে আসছো, ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আর বি বিন্দু স্থানাঙ্ক তোমাকে আগে থেকে দেওয়া আছে -2, -1। তো অনেকে আছে এটাকে আবার তারা বোকার মতো 2:1 অনুপাত দিয়ে করে ফেলে, কিন্তু এই কাজটা করিও না। কেন করবা না? কারণ ভাই একটু চিন্তা করে দেখো যে এই বিন্দু স্থানাঙ্ক আমার দরকার নাই। আমার এই যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দু কিন্তু সি আর বি এর মধ্যবিন্দু। তাহলে আমি কিন্তু ভাই বলতে পারি ডি হচ্ছে সি বি এর মধ্যবিন্দু। আমরা কিন্তু একটু আগে শিখে এসেছিলাম যে পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে আমরা ওই অন্তর্বিভক্ত সূত্রটাকে মধ্যবিন্দু সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমি এখন সেটা এখানে করব যে আমার x2 ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস x2, তার মানে 4 - 2 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ দেখো তো? 2, তার মানে হচ্ছে 1। আর y2 ইকুয়াল টু হচ্ছে তোমার কি দেখো তো? যে কোটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখানে তুমি পাচ্ছ 1। তারপর আমার x2 আর y2 ইকুয়াল টু হচ্ছে কত? 1,1। তাহলে দেখো আমার যে বিন্দুগুলো ছিল সি বিন্দুর স্থানাঙ্ক আর এটা কি বলতো? ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের হয়ে গেল। তার মানে এরকম সমত্রিখণ্ডক এরকম টাইপের যদি কোনো অঙ্ক থাকে, প্রথম একটা বিন্দুকে তুমি অবশ্যই অন্তর্বিভক্ত ফর্মুলা দিয়ে বের করবে, এবং পরবর্তীতে যে আমাদের আরেকটা বিন্দু থাকবে সেটা অবশ্যই আমরা মধ্যবিন্দু দিয়ে বের করার চেষ্টা করব। আমরা এবার টাইপ 2 তে চলে এলাম। টাইপ 2 এর মধ্যে বলা হয়েছে অন্তর্বিভক্তি সূত্র প্রয়োগ করে তোমাকে অনুপাতটা নির্ণয় করতে হবে। এই যে অনুপাত নির্ণয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যে টাইপ থেকে কিন্তু বিভিন্ন সময় বোর্ডের মধ্যে এসে থাকে। তা আমাদের এখানে বলা হয়েছে 1,2 আর 6,7 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে 3,4 বিন্দুটি, তার মানে আমাকে এবার তারা বিন্দুটাই দিয়ে দিছে, যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। তার মানে আমাকে তারা অনুপাতটা বের করতে বলছে। সো আমি যেখানে চিত্রটা অঙ্কন করি, চিত্রটাকে এরকম করে বলা যায় যে আমার এ বিন্দু দেওয়া আছে 1,2, আমার বি বিন্দু দেওয়া আছে 6,7, এবং আমার যে বিন্দুটি হচ্ছে পি 3,4 দেওয়াই আছে। তাহলে আমাকে তারা বের করতে বলছে এই যে অনুপাতটা আছে, এটাকে তুমি এম নাম দিলাম, এটাকে আমি এন নাম দিলাম। তুমি যদি আমি M1 M2 দিব, কোনো সমস্যা নেই। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা এখন একটু সূত্রের দিকে চলে যাই। আমার সূত্র ছিল x ইকুয়াল টু এ দিকে যোগ করে দিতে হবে
x2 x1 ডিভাইড বাই কি বলতো m প্লাস n, এটা আমার সূত্র ছিল। তাহলে আসো এখন আমরা সেই সূত্রটা একটু প্রয়োগ করার চেষ্টা করি। এখন x বলতে কিন্তু অ্যাকচুয়ালি এই বিন্দুটাকে বোঝানো হয়েছিল, তাহলে আমি এখন x এর জায়গায় কিন্তু 3 বসাবো। m প্লাস n এটাই কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হচ্ছে না। x2 বলতে আমার কত 6, আর তোমার x1 বলতে কত 1, তো 1 লেখা যায় কথা, না লেখা একই কথা। ওকে, পরবর্তীতে আমি একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমার এখানে আসছে তোমার 3m প্লাস 3n মাইনাস 6m মাইনাস n ইকুয়াল টু 0। আমি এখানে কি করলাম বলো তো, আমি এখানে যে আর গুণ করে দিলাম 3 দিয়ে 3m প্লাস 3n আর ইকুয়াল টু 6m প্লাস n, সেটাকে আমি বাম পাশে টানে নিয়ে আসে একবার লিখছি মাইনাস 6m মাইনাস n ইকুয়াল টু 0। ওকে, আসো এখন আমরা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে আমার দাঁড়াবে হচ্ছে মাইনাস 3m প্লাস 2n ইকুয়াল টু কত 0। ওকে, এখন আমি বলতে পারি মাইনাস 3m ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2n, মাইনাস মাইনাসে কাটাকাটি, এরপর আমি বললাম যে m বাই n ইকুয়াল টু হচ্ছে 2/3। লাইনটা কিভাবে লিখলাম, মাইনাসে মাইনাসে কেটে দিলাম, m এর নিচে n কে বসালাম আর 2 এর নিচে আমি 3 কে বসিয়ে দিলাম। এখন এরপরে তুমি লিখতে পারো m/n ইকুয়াল টু হচ্ছে 2:3। তার মানে দেখো যে আমার যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা কিন্তু আমার বের হয়ে গেছে। তার মানে তুমি জাস্ট x ইকুয়াল টু এই ফর্মুলা দিয়ে জিনিসটা বের করতে পারো, অথবা y ইকুয়াল টু দিয়েও তুমি কিন্তু ফর্মুলা দিয়ে তুমি এই অনুপাতটা বের করতে পারো। তার মানে তুমি যে কোনো একটা ফর্মুলা জাস্ট এক সাইডটা হয় x নাহলে y দিয়ে তুমি যদি সমাধান করো তাহলে তুমি অবশ্যই m/nটা পেয়ে যাবে। তো এটা একদম একটা নর্মাল অঙ্ক, যেটা আমাদের সর্বোচ্চ এমসিকিউতে দিতে পারে, বাট রিটেনের জন্য আমাদেরকে একটু অন্য টাইপের অঙ্ক দিবে। আর অন্য টাইপটা কিরকম চলো একটু দেখে আসি। এবার আমরা টাইপ 2 এর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথের মধ্যে চলে এলাম, সেটা হচ্ছে যে 7,7 ও -5, -10 বিন্দু দুটি সংযোগ রেখাংশকে x অক্ষ ও y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ, তার মানে আমি আগে x অক্ষটা বের করব, পরে আমি y অক্ষটা বের করব। তো আমার কাজ হচ্ছে প্রথমে x অক্ষটা নিয়ে কাজ করা, এরপর বলছে নির্ণয় বিভাজন বিন্দু। তো বিভাজন বিন্দুটা পরে আসুক। আমি প্রথমে একটা চিত্র অঙ্কন করতে যাচ্ছি। আমাকে বলা হয়েছে একটা 7,7, তুমি কি চিন্তা করো 7,7 বলতে কিন্তু অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগে বোঝানো হয়। তো আমি এখানে প্রথম চতুর্ভাগে নিলাম। এরপর আমাকে বলা হয়েছে -5, -10, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 নম্বর চতুর্ভাগে। তার মানে এরকম কোন একটা পয়েন্টে আছে, সেটা বি বিন্দু, -5, -10। ওকে, এখন আমি যাচ্ছি এই এ আর বি কে সংযোগ করে দিতে, যেহেতু আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে। তাহলে আমি এ আর বি এর মধ্যে সংযোগ করে দিলাম। আমি যাচ্ছি জাস্ট এক্স অক্ষটা, ওয়াই অক্ষ না, জাস্ট এক্স অক্ষ। তাহলে এখন চিন্তা করো যে এ বি কে যখনই আমি যোগ করে দিলাম তখনই কিন্তু আমার এই যে এক্স যে অক্ষরেখাটা আছে, এক্স ও এক্স প্রাইম এর অক্ষরেখাটা আছে, একটা বিন্দুতে কি করছে বলতো এখানে বিভক্ত করছে। তার মানে এক্স অক্ষরেখা কিন্তু এ বি রেখাটাকে বিভক্ত করছে। তাহলে ধরে নিলাম যে এই বিন্দুটাতে সেটা বিভক্ত করছে, তাহলে এই বিন্দুটা আমি নাম দিলাম হচ্ছে পি বিন্দু। এখন এই পি বিন্দুর আমাকে একটা স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি বললাম যে পি বিন্দু স্থানাঙ্ক আমি কত ধরতে পারি, আমি বললাম যে পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এক্স, ওয়াই। এখন তুমি বলো ভাইয়া এক্স অক্ষের উপরে তো ওয়াই এর মানটা তো অলওয়েজ 0 হয়, এটাই হচ্ছে আমার একটা এখানে প্লাস পয়েন্ট যে হ্যাঁ ভাইয়া এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0 হয়। তার মানে পি বিন্দু স্থানাঙ্ক আমি বলতে পারি এক্স, 0। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমার অন্তর্বিভক্ত যে ফর্মুলাটা আছে আমি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা সেটা অ্যাপ্লাই করি। তাহলে আমার এক্স ইকুয়াল, এখানে এক্স দেওয়া আছে, আমি বললাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার অনুপাতটাকে কি করতে হবে বলতো, এখানে আগে অনুপাতটাকে লিখতে হবে। এখন অনুপাতটা কত তোমার ইচ্ছা, তুমি কি ধরতে চাও। আমি ধরতে যাচ্ছি যে এম আর এন কে, তুমি যদি বলো ভাই আমি M1 M2 ধরবো, ধরো, কোনো সমস্যা নেই। তাহলে আমি বললাম এই যে আমার অনুপাতটা আছে, এই অনুপাতটা আমার এটা হচ্ছে আমার M1 আর এটা হচ্ছে আমার কি বলতো M2, M1 আর M2। তুমি যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাও তাই তুমি বলতে পারো ভাই এটাকে আপনি M ধরেন আর এটাকে আপনি N ধরেন, তাহলে আমার এই 1 জিনিসটা থাকতেছে না। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি একটু দেখো, যে আমার x ইকুয়াল টু হচ্ছে প্রথমে আগে অনুপাতটাকে তোমাকে যোগ করে লিখতে হবে, যেটা আমরা টেকনিকটা শিখে আসছি। তার মানে m আর n, নিচেও আমার কি হবে m আর n হচ্ছে। এখন আমাকে কি করতে হবে, অবশ্যই আগে আমাকে x2 লিখতে হবে, তাহলে -5 আর n এর সাথে আমাকে কি লিখতে হবে x1টা, তাহলে আমি এখানে কত লিখবো 7। ওকে, এরপর আমি লিখবো কি y ইকুয়াল টু, তাই না। এখন বলতো y মানে কত আছে 0 আছে, তাহলে আমি লিখবো হচ্ছে 0 ইকুয়াল টু আবারও সেম ভাবে বলবো, উপরে তুমি অনুপাতটাকে যোগ করবে এবং নিচেও তুমি অনুপাতটাকে কি করবে যোগ করবে। এরপর কি বলতে হবে আগে y2 তারপর কি y1, তাহলে এখানে y2 কত -10 আর y1 কত বলতো 7। ওকে, তা আমি তোমাকে বলছিলাম এর আগে যে তুমি কিন্তু ইচ্ছা করলে উপর থেকেও তুমি অনুপাতটা বের করতে পারো, নিচ থেকে অনুপাতটা বের করতে পারো, কিন্তু আমাদের এখানে কোনটাকে ইউজ করলে আমি অনুপাতটা খুব দ্রুত পেতে পারি,
অবশ্যই তুমি বলো ভাই আপনি যদি এই 2 নাম্বার ইকুয়েশনটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অবশ্যই আপনি এম আর এন এর যে অনুপাতটা সেটা আপনি খুব সহজে পাবেন। কেন? কারণ যেহেতু এখানে জিরো আছে আমাদের, এই জন্য এটা সবসময় আগে থাকবে যে যেখানে জিরোটা থাকবে সেটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমটাকে নিয়ে ক্যালকুলেশন করতেছি না, আমরা 2 নাম্বারটাকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমার এম প্লাস এন জিরোর সাথে গুণ হয়ে গেলে জিরোই হয়ে যাবে। তাহলে -10m প্লাস 7n ইকুয়াল টু হচ্ছে কত? 0। -10m ইকুয়াল টু হচ্ছে -7n। পরবর্তীতে কি আমরা বলবো কি বলতো, m/n ইকুয়াল টু হচ্ছে 7/10। কেমনে হইলো? কারণ nটা নিচে ভাগ হয়ে গেছে আর 7 যে কি 10 কে দিয়ে দিছে। তাহলে আমি শেষ পর্যন্ত লিখলাম অতএব m/n ইকুয়াল টু হচ্ছে কত বলতো? 7:10। তাহলে আশা করি তোমাকে যদি কখনো বলা হয় যে x অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, তুমি অবশ্যই বলতে পারবে কি বলতো? 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে সেটা আমার এখন দরকার। তো y অক্ষরেখা যখন তোমাকে বলছে তখন কিন্তু মনে রাখবা যে এই যে p বিন্দুটা আছে, এই p বিন্দু কিন্তু আর এখানে থাকবে না, p বিন্দু আর এখানে থাকতেছে না, এই p বিন্দু তোমার y অক্ষের মধ্যে চলে আসবে। ওকে, আসলো। তার মানে মনে রাখবা p বিন্দুটা কিন্তু এখন তোমার অবশ্যই y অক্ষরেখার মধ্যে থাকতেছে, যে তোমাকে বলে দিচ্ছে y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, তার আমার p বিন্দুটা এখানে চলে আসলো। ওকে, তাহলে এখন p বিন্দুতে একটা স্থানাঙ্ক আমার দরকার। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক আমি কি ধরতে পারি? p বিন্দুর স্থানাঙ্ক তুমি বলে ভাইয়া x, y লিখে দেন, ঝামেলা শেষ। কিন্তু আমরা তো এটা জানি কিনা বলতো যে এই যে x y অক্ষের উপরে কার মানটা 0 হয়? ভাই y অক্ষের উপরে x এর মানটা 0 হয়। তাহলে তুমি সুন্দর করে লিখবা হচ্ছে p বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0, y। ওকে, তাহলে এখন আবারও আগের মতো করে তুমি বলবা যে ভাইয়া এটাকে আপনি m ধরেন আর এটাকে আপনি n ধরেন, মানে আমি আগে যা ধরছি তাই রাখলাম এখানে। ওকে, রাখলাম। এখন আমার x ইকুয়াল টু, আমি এখন অন্তর্বিভক্ত ফর্মুলা অ্যাপ্লাই করব। অন্তর্বিভক্ত ফর্মুলার মধ্যে কি x ইকুয়াল টু, ভাই x এর জায়গায় কত আছে? 0। তাহলে লিখবা 0 ইকুয়াল টু, আবার আগের মতো লিখবা যে m প্লাস n। তাই প্রথমে তুমি কি লিখবা বলতো? x2, তারপর কি লিখবা তুমি? x1। এই যে x2 আর x1 আগের মতোই আছে। আর এরপর তুমি কি লিখবা? y ইকুয়াল টু, ভাই এখানে তো আর 0 হবে না তাই না, কারণ এখানে আমাদের কি আছে? y আছে। তাহলে আমরা লিখলাম y ইকুয়াল টু m প্লাস n, ঠিকঠাক। এরপরে আমার আগে হচ্ছে কি y2, তারপর হচ্ছে কি বলতো? y1। এই যে y2 আর y1। ওকে, এখন তুমি কাকে নিয়ে কাজ করবা? তুমি 1 নাম্বারকে নিয়ে কাজ করবা নাকি 2 নাম্বারকে নিয়ে কাজ করবা? তুমি অবশ্যই বলো ভাইয়া যেখানে 0 আছে আপনি সেটাকে নিয়ে কাজ করেন, কারণ এটাকে 0 নিয়ে কাজ করলে আমার ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যাবে। তাই চলো আমরা এটাকে নিয়ে কাজ করে ফেলি। তাহলে এটাকে নিয়ে যদি কাজ করে ফেলি তাহলে আমার কি যাচ্ছে দেখো তো, যে m প্লাস n দিয়ে 0কে গুণ করলে 0 হচ্ছে, 0 ইকুয়াল টু -5m প্লাস হচ্ছে 7n। তাহলে 5m ইকুয়াল টু হচ্ছে 7n, তাহলে হচ্ছে m/n ইকুয়াল টু হচ্ছে 7/5। অতএব m/n ইকুয়াল টু হচ্ছে 7:5। তাহলে তোমাকে যদি কখনো বলা হয় যে y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করছে, তুমি কি বলবো বলতো? 7:5 অনুপাতে বিভক্ত করছে। তো পরীক্ষাতে সাধারণত দুটো অক্ষরেখা কখনো চায় না যে x অক্ষ এবং y অক্ষ, এটা খুব কমই চায়, বাট ম্যাক্সিমাম সময় তুমি দেখবা যে শুধুমাত্র একটা অক্ষরেখা চায়, যে হয় x অক্ষরেখা, যে x অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করে, অথবা y অক্ষরেখা কোন কোন অনুপাতে বিভক্ত করে তা বের করো। অনুপাতগুলো বের করার পরে তারা আমাকে বলেছে যে নির্ণেয় বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। তো যখন তোমাকে ভুজের কথা বলবে তখন অবশ্যই মনে রাখবে যে এইটা এক্স অক্ষের ক্ষেত্রে বা এক্স অক্ষের বিভক্তিকরণের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে একটা বিন্দু পেয়েছিলে, সেটা হচ্ছে কি x,0। তাই অ্যাকচুয়ালি তোমাকে এই এক্স এর মানটা বের করতে বলতেছে। যদি তোমাকে কখনো তারা বলতো নির্ণয় বিভাজন বিন্দুটি কোটি নির্ণয় করো, তার মানে অ্যাকচুয়ালি তারা তোমাকে কিন্তু এইটার কথা বলতে যাবে যে এই যে তোমার ওয়াই অক্ষকে বিভক্তিকরণ পরে তুমি যে 0,y পেয়েছিলে সে তোমাকে ওয়াইটা তারা বের করতে বলতে পারে। তো যাই হোক, তারা আমাকে এক্স বের করতে বলছে। তো এখন আমি এক্সটা কিভাবে বের করবো একটু দেখো, যে একটু আগে আমরা কিন্তু একটা ফর্মুলা শিখে আসছিলাম যে এক্স ইকুয়াল অন্তর্বিভক্তের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু, এটাকে আমি বলছিলাম হচ্ছে এম, এটাকে আমি কি বলছিলাম বলতো? এন বলছিলাম। ওকে, তাহলে উপরে লিখবা এম প্লাস এন, এটা লিখবো কি এম প্লাস এন। তারপর আমার সূত্র কি ছিল? x2 আর x1, অ্যান্ড x2 কত? -5, আর x1 কত বলতো? 7। ওকে, আর আমার আরেকটা দরকার নেই, আমার এটা থাকলেই চলবে। এখন আমার যদি x বের করতে বলে তাহলে আমার অবশ্যই কি m আর n এর মানটা দরকার। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যে প্রথম অঙ্কের ক্ষেত্রে অনুপাতটা বের করেছিলাম, প্রথম অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমি m/n বের করছিলাম, সেই m/n এর মানটা কত ছিল? সেই m/n এর মানটা ছিল হচ্ছে তোমার 7:10 ছিল।
তাহলে আমার প্রথম ম্যাথের ক্ষেত্রে আমার m/n এর মানটা ছিল হচ্ছে 7:10। তাহলে এখন তুমি সুন্দর করে সেটা এখানে বসিয়ে দাও যে 7 + 7 × 10 ডিভাইড বাই কত 7 + 10। তাহলে উপর থেকে তোমার কত আসতেছে, উপর থেকে তোমার আসছে হচ্ছে 35 আর নিচে করলে কত আসছে বলতো 17 আসতেছে। এবং এটাই হচ্ছে তোমার কি বলতো যে এই নির্ণয় বিভাজন বিন্দুটির ভুজ। অন্তর্বিভক্ত নিয়ে আমরা অনেক কিছু শিখেছি, এখন আমরা চলে আসবো হচ্ছে বহির্বিভক্তের সূত্রকে নিয়ে। তো বহির্বিভক্ত সূত্র আর অন্তর্বিভক্ত সূত্রের মধ্যে প্রায় অনেকটাই মিল আছে, শুধুমাত্র চিহ্নগতভাবে একটু ঝামেলা আছে। তাই চলো আমরা বহির্বিভক্ত সম্পর্কে একটু জেনে আসি। ধরে নাও যে আমার এখানে একটা বিন্দু আছে, তার নাম হচ্ছে a, x1 y1। এখানে আমার আরেকটা বিন্দু আছে, তার নাম হচ্ছে x2 y2। তো আমি a আর b কে যোগ করে দিলাম। তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে বলছিলাম যে এই এ বি রেখার উপরে কোনো না কোনো একটা বিন্দুতে গিয়ে সেই বিন্দুটা মানে বিভক্তিকরণ বিন্দুটা থাকবে। কিন্তু ভাইয়া বহির্বিভক্ত ক্ষেত্রে সেই বিন্দুটা এই এ বি রেখার উপরে থাকবে না। তাহলে এ বি রেখার উপরে না থাকলে ভাইয়া কই থাকবে? হয় সেটা ডান পাশে থাকবে অথবা সেটা বাম পাশে থাকবে, যে কোনো এক সাইডে থাকতে পারে। তো ধরে নাও যে আমার বহির্বিভক্তকরণ বিন্দুটা ডান পাশে আছে, অর্থাৎ এই রেখার ডান পাশে আছে। তাহলে সেই বিন্দুটা হচ্ছে আমার x, y। এখন তোমাকে x, yটা বের করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা অনুপাতটা কিভাবে লিখতে পারি? ধরে নাও যে এইখান থেকে শুরু করে সি, অর্থাৎ এসি আর এখান থেকে এখানে এটা হচ্ছে কি বিসি। তার মানে এসি ইস্টু হচ্ছে কি বিসি। তাহলে এই এসি ইস্টু যে বিসি আছে, অ্যাকচুয়ালি এই সি বিন্দুটা এ বি যে রেখাটা আছে এটাকে বাইরের দিকে গিয়ে কি করছে বলতে বিভক্ত করছে। এই জন্য কিভাবে লিখলাম? এসি ইস্টু হচ্ছে কি বলতে বিসি। ওকে, আমি এখন একটা ইকুয়াল দিলাম। এখন আমার এসিটা কত? এসিটা হচ্ছে আমার এম, আর আমার বিসিটা কত? আমার বিসিটা হচ্ছে এন। তার মানে আমি বললাম m/n। তাহলে আমার m/n অনুপাতে সেটা কি বলতো বহির্বিভক্ত করছে। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে m কিন্তু অবশ্যই বড় হবে আর n কিন্তু অবশ্যই কি বলতো ছোট হবে। এখন যদি তুমি বলো ভাই আমি m আর n ধরবো না, আমি ধরবো হচ্ছে m1 আর এখানে ধরবো হচ্ছে আমি কি বলতো m2, ধরো কোনো সমস্যা নেই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। m1 = কি বলতো m2। তাহলে এখন আমার এই বহির্বিভক্তের ক্ষেত্রে এই যে আমার সি বিন্দুটা, বা তুমি যদি বলে এটাকে পি বিন্দু, পিও বলতে পারো, বাট আমি যদি সি লিখছি তাই সি লিখি এখানে। তাহলে এই যে সি বিন্দুটা আছে আমার, এই সি বিন্দু স্থানাঙ্ক যে x, y আছে, এটা আমি কিভাবে বের করব স্থানাঙ্কটা? একেবারে সহজ ভাইয়া, আগের বারের মতো x আর y। প্রথমে তোমার যে অনুপাতটা দেওয়া আছে তুমি চোখ বন্ধ করে সেই অনুপাতটা তুমি বিয়োগ আকারে লিখে ফেলো, উপরে নিচে বিয়োগ আকারে লিখে ফেলো। তার মানে বহির্বিভক্ত মানে আমি কি করে লিখবো? বিয়োগ করে লিখবো, লিখে ফেললাম। এখন x এর জন্য আগে লিখবা x2, পরে লিখবা x1, x2 x1, y2 y1। তাহলে অবশ্যই তুমি বলো ভাইয়া এটা আপনার অন্তর্বিভক্তের সূত্রের সাথে বহির্বিভক্তের সূত্রে এক জায়গাতে পার্থক্য, সেটা হচ্ছে এইখানে এর আগে ছিল প্লাস সবগুলো, এখন সবগুলো কি বলতো মাইনাস। তাহলে আমাদের বহির্বিভক্তের সূত্র সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ারলি ধারণা নিলাম। এখন আমরা চলে আসি হচ্ছে বিভিন্ন ম্যাথের মধ্যে, যে ম্যাথের মধ্যে আমরা এই বহির্বিভক্তের সূত্রটাকে কিভাবে প্রয়োগ করতে পারি। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। পরবর্তী টাইপের মধ্যে বলা হয়েছে বহির্বিভক্তের সূত্রটাকে আমরা কিভাবে প্রয়োগ করব অঙ্কের মধ্যে। তো তারা আমাকে দুটো বিন্দু দিয়ে দিচ্ছে। তো আমি যদি এখন একটা চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটা থেকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এ হচ্ছে আমার 1, 2 আর বি হচ্ছে আমার 3, 1। এখন আমি এ বি কে সংযোগ করে দিলাম, এখন বহির্বিভক্তভাবে মানে বাইরের দিকে এমন একটা বিন্দু তোমাকে বিভক্ত করছে যেটা অনুপাত কত বলতো 1:2। তো এখন তুমি যদি এই বিন্দুটাকে ডান পাশে দিয়ে দাও তাহলে আসলে চিত্রের মধ্যে ভুল হয়ে যাবে, সেটাকে বাম পাশে দিতে হবে। কেন বাম পাশে দিতে হবে সেটা এখনই বুঝতে পারবে। এটাকে বাম পাশে দিলাম, সেটা হচ্ছে আমার পি বিন্দু x, y। তো দেখো যে তোমাকে তারা 1:2 দিয়ে দিছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি m/n = কত বলতো 1:2। সো এ থেকে যখন তুমি এই পি এর কাছে যাবে তখন এই অনুপাতটা কিন্তু কি বলতো ছোট, এবং বি থেকে যখন তুমি পি এর কাছে যাবে তখন এই অনুপাতটা কিন্তু একটু কি বলতো বড়, মানে কি 2। বা যখন তুমি এই পিটাকে যখন তুমি ডান পাশে দিয়ে দিতে তখন তুমি কি বলতে বলো তো যে এ থেকে এটা হচ্ছে 1 আর বি থেকে এটা হচ্ছে কি বলতো 2। তার মানে 1 বড় হয় নাকি 1 ছোট হয়? অবশ্যই তো 1 এর দৈর্ঘ্য ছোট, তাই না? তার মানে এ থেকে এটাকে বাম পাশে দিলে এ থেকে পি এর দূরত্বটা অবশ্যই কি ছোট, আর বি থেকে পি এর দূরত্বটা কি বলতো অবশ্যই একটু হলো বড় আছে। তার মানে মনে রাখবা যে আমার এই অনুপাতের যদি প্রথমে যদি তোমার ছোট হয় আর পরে যদি বড় হয় তাহলে অবশ্যই এটা বামে থাকবে, এটা লেফট সাইডে থাকবে। আর যদি আমার প্রথমটা বড় হয় পরেরটা যদি ছোট হয় অনুপাতের, তাহলে এটা অবশ্যই কি বলতো রাইট সাইডে চলে যাবে।
ওকে, তাহলে আমি মোটামুটি এখানে চিত্রটা আমরা বুঝে ফেলতে পারছি। তো পরীক্ষার সময় চিত্র আর না আট করলেও চলবে। এখন আমরা চলে আসি হলো আমাদের অ্যান্সারের কাছে, এক্স আর ওয়াই। আমাকে কি করতে বলা হয়েছে, যে কথায় কি আছে আমার চিত্র দেখা দরকার নেই। অনুপাত আছে 1+2, 1+2, 1+2, যোগ তো হবে না। কেন হবে না যোগ? এটা আমি নিজেও ভুল করি, তোমরা ভুল করবা, বলবে বহির্ভুক্ত, তোমরা সবাই যোগ করে দিয়ে চলে আসবা। বহির্ভুক্ত মানে হচ্ছে কি মাইনাস। ওকে, এরপর তুমি কি করবা, x2, আমার x2 কত বলতো, x2 হচ্ছে আমার 3, আর x1 কত 1, ক্যালকুলেশন করবা। এখানে একই রকম ভাবে 1 - 2, 1 - 2, আবার কেউ করে না যে ভাই 2 - 1 লিখেন, এইসব করতে যায় না। 1 - 2, 1 - 2 যা আছে সেটাই এখানে। এরপর কি লিখবা 1, তারপর কি লিখবা 2। আসুন ক্যালকুলেশন করি, যে 3 থেকে 1 গেলে কত হয়, 1 হয়, তার মানে কি -1। আর এখানে তোমার এখানে তো সেম মনে হয় -3, আর এখানে তোমার কত -1, তার মানে কত 3, তার মানে আমার এখানে হচ্ছে -1,3। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো -1,3 বিন্দুতে বহির্ভুক্ত করে থাকে। বহির্ভুক্ত সংক্রান্ত আমি আরেকটা ম্যাথ নিয়ে আসছি, যে ম্যাথটা অনেক অনেক মজার একটা ম্যাথ। তো তোমাকে তারা বলেছে যে এ আর বি দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো এ বি রেখাংশটাকে তুমি এমনভাবে বর্ধিত করবা, মানে সি বিন্দুটাকে এমন পর্যন্ত বর্ধিত করবা যেন এ বি = 3BC হয়। তাহলে সি এর মানটা কত হবে? তো আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমি কি পাচ্ছি একটু দেখো, যে আমার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,4, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার 4,-5। তাহলে এই এ বিকে তুমি সি পর্যন্ত বর্ধিত করবা, এই যে সি পর্যন্ত বর্ধিত করবা, তাহলে এই সি বিন্দু স্থানাঙ্কটা কত হবে, এটা তোমাকে তারা বের করতে বলছে। এখন নর্মালি তুমি চিন্তা করো যে আমি যদি সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে চাই, তাহলে আমার কিন্তু অবশ্যই অবশ্যই একটা অনুপাতের প্রয়োজন আছে, যেটা কত অনুপাতে বহির্ভুক্ত অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে এসি, আমি চাচ্ছি কি বলতো এসি এটা দরকার, আর এটা কি বলতো বিসি দরকার। কিন্তু তারা আমাকে যে শর্ত দিয়েছে সেটা বলছে এ বি = 3BC, অর্থাৎ তারা আমাকে বলেছে যে এ বি = কি বলতো 3BC। কিন্তু আমার টার্গেট হচ্ছে যেভাবে হোক না কেন সেটা এসি আর বিসিতে কনভার্ট করে নিয়ে আসা। এটা আমার লাভ কি, লাভটা একটু আমরা পরে বুঝবো। তো আমার এ বি দেওয়া আছে, তো আমি চাইলাম যে এ বিকে আমি বিসি এর সাথে যোগ করে দিব, অর্থাৎ এ বি তার সাথে আমি এক্সট্রা একটা বিসি যোগ করে দিব। ওকে, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ভাই আপনাকে এই ডান পাশে একটা বিসি যোগ করতে হবে, করে দিলাম। তাহলে এ বি + বিসি, এটা মানে হচ্ছে আমার এসি। ওকে, আর ইকুয়াল টু হচ্ছে 4BC। এরপরে তুমি কি করতে পারো, এরপর আমি জিনিসটাকে এবার চিন্তা করতে পারি যে এসি এর নিচে আমি বিসি কে রাখবো, এসি এর নিচে আমি বিসি কে রাখবো। তাহলে 4 এর নিচে এসি এর সাথে 1 আছে, 1 কে রাখলাম। এর পরবর্তী লাইনে আমি বলতে পারি যে এসি হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে 4:1। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, এ থেকে সি আর বি থেকে সি, জিনিসটা আমার কনভার্ট হয়ে গেছে। তার মানে এসি বিসি ইকুয়াল টু কি বলতো 4:1। তার মানে অ্যাকচুয়ালি এই সি বিন্দুটা তোমার 4:1 অনুপাতে বহির্ভুক্ত অবস্থায় আছে। এরপরে আমাকে এখানে জাস্ট সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে, এর জন্য আমার সকল ইনফরমেশন আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে আমি এখন কি লিখতে পারি, যে এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু, এক্স ইকুয়াল আমি কি লিখতে পারি, যে অনুপাত যে আছে এগুলোকে আমি বিয়োগ করে দেব, 4 - 1, 4 - 1। ওকে, এখন আমার এক্স এর জন্য কি লিখবো আগে, x2। তাহলে x2 হচ্ছে আমার এখানে কত 4, আর এখানে কত -1, আর তারপরটা আমি কি লিখবো তো y2 হচ্ছে আমার -5, আর y1 কত বলতো 4। এখন আমি এটাকে ক্যালকুলেশন করে একটু চেষ্টা করি, যে আমার এখান থেকে আসছে তোমার কত বলতো 18, আর 3 6, আর এখান থেকে আসবে হচ্ছে আমার 8, এর তো না -8 আসতেছে। ওকে, -8, তাহলে আমার স্থানাঙ্ক হচ্ছে 6, -8। তো আশা করি তোমাদের এই টাইপের যদি কোনো অঙ্ক কখনো পরীক্ষাতে দিয়ে দেয়, তোমরা অবশ্যই আগে কন্ডিশন থেকে তোমরা আগে অনুপাতটা বের করার চেষ্টা করবে। অনুপাতটা বের করা হয়ে গেলে তোমার আসলে সব ইনফরমেশন তোমার হাতে চলে আসবে, দেন তুমি বহির্ভুক্ত ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যান্সারটা বলে দিতে পারবে। টাইপ নাম্বার 4 এ আমরা চলে এলাম। টাইপ নাম্বার 4 এ বলা হয়েছে বহির্ভুক্তে সূত্র প্রয়োগে অনুপাত নির্ণয় করতে হবে। এর আগে আমরা যেমন অন্তর্বিভক্ত ক্ষেত্রে অনুপাতটা বের করা শিখছি, একই রকম আমাদের বহির্ভুক্ত ক্ষেত্র অ্যাপ্লাই করে আমাদেরকে বের করতে হবে। বাট মনে রাখবা যে আগের অঙ্কের সাথে এই অঙ্কের তেমন কোনো পার্থক্য নাই। আগে ঠিক তোমাকে আমি যেভাবে শিখেছি এখন তোমাকে আমি ঠিক সেভাবে শিখাবো, শুধুমাত্র বহির্ভুক্ত ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে, এর থেকে বেশি কিছু না। ওকে, তাহলে আমি যদি এখন চিত্র অঙ্কন করি এবং আমি জিনিস তোমাকে একবারে বোঝানোর চেষ্টা করব, যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। ওকে, তাহলে প্রথম চতুর্ভাগে 4,3, আর যেটা বি বিন্দু আছে সেটা হচ্ছে আমার কি বলতো দ্বিতীয় চতুর্ভাগে আছে 3, -2, কারণ আমরা জানি যে 4 নম্বর চতুর্ভাগে এক্স এর মানটা প্লাস হয়, ওয়াই এর মানটা কি হবে তো মাইনাস হয়। তাহলে এখন তুমি এ বি কে তুমি যোগ করলা,
দেখো তো ভাইয়া এ বি কে যোগ করার পরে এটাকে ওয়াই অক্ষকে কি কোনো ধরনের বিভক্ত করছে? ভাইয়া ওয়াই অক্ষকে তো বিভক্ত করে না, এক্স অক্ষকে করছে, কিন্তু আমাকে তো বলছে ওয়াই অক্ষকে বিভক্ত করতে হবে। তাহলে কি করতে হবে? এই এ বি কে পেছনের দিকে তুমি টানে বর্ধিত করো, এটাকে তুমি টানে পেছনের দিকে বর্ধিত করলা, তাহলে এখন দেখো তুমি এটা কিন্তু ওয়াই অক্ষকে কি করছে বলতো? বিভক্ত করছে। ওকে, তাহলে এখন এই যে ওয়াই অক্ষকে বিভক্ত করছে, এটা কোন অনুপাতে ওয়াই অক্ষকে বিভক্ত করছে? তুমি একটা অনুপাত এখানে ধরে নিতে পারো। তুমি বলতে পারো ভাই এই যে পুরোটা আছে এই পুরোটাকে আমি এম ধরবো, আর এই যে পুরোটা আছে এটাকে আমি কি ধরবো? এন ধরবো। আচ্ছা, তাহলে আমার এই যে বিভক্তকরণ করছে এই বিন্দুটা কত? এই বিন্দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে পি 0, y। তাহলে কেন 0, y? কারণ তোমাকে এটাকে আমি বলছিলাম ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা হয় 0। ওকে, তাহলে এখন আমার কি করতে হবে? এম আর এনটা বের করতে হবে। তো আমি তোমাকে বলছিলাম যে তুমি যখন এম আর এনটা বের করবা অবশ্যই তুমি কাকে চিন্তা করবা? যেটা স্থানাঙ্ক 0 আছে বা যেটা যে ভুজ বা কোটির মানটা 0 হবে সেটা নিয়ে তুমি কাজ করবা। কেন? যেন তোমার জন্য সহজ হয়। তাহলে আমরা অবশ্যই এটাকে নিয়ে কাজ করব। তা আমরা জানি কি এক্স ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, তো এই এক্স ইকুয়াল টু দিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু দিয়ে কি করতে হবে? এম মাইনাস এন, আগে আমাকে এই কাজটা করতে হবে। এরপর হচ্ছে আমার কি x2 আর x1, আর আমার x2 হচ্ছে কত? 3, আর x1 কত আমার? 4। ওকে, এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, অ্যাকচুয়ালি এখানে x বলতে কে আছে? x নাকি 0? তাহলে আমি এখানে 0 দিয়ে শুরু করতে পারতাম, বাট আমি x দিয়ে শুরু করলাম, x এর মান হচ্ছে এখানে 0। ওকে, তাহলে এখানে হচ্ছে 3m মাইনাস হচ্ছে 4n ডিভাইড বাই হচ্ছে কি m মাইনাস n। পরবর্তীতে আমি বলতে পারি যে তোমার 3m মাইনাস 4n ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 3m ইকুয়াল টু হচ্ছে 4n, তাহলে অতএব m বাই n ইকুয়াল টু হচ্ছে 4/3, তার মানে m ইস টু n ইকুয়াল টু হচ্ছে কত? 4:3। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমার শুধুমাত্র 0টাকে নিয়ে কাজ করলে আমি কিন্তু কি বলতো আমার অনুপাতটা আমি পেয়ে যাব খুব দ্রুত। আমাদের টাইপ নাম্বার 5টা অনেক মজার একটা অঙ্ক, সেটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্ত। এই টাইপের অঙ্ক তুমি তোমার বইয়ের মধ্যে আরো 2 থেকে 3টি পাবে, সবগুলো হচ্ছে একই রকম। তো আমি প্রথমে একটু প্রশ্ন একটু পড়ে দেখি। আমাকে বলা হয়েছে একটা সামান্তরিকের একটা কর্ণের প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক, অর্থাৎ তুমি যদি এখন একটা সামান্তরিক অঙ্কন করো, আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম, নাম দিলাম ABCD। ওকে, তাহলে আমাকে বলা হয়েছে যে কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক। তো তুমি যে কোনো একটা কর্ণ চিন্তা করো, হয় বিডি বা এসি। আমি এসি কর্ণ চিন্তা করলাম, তাহলে আমার এই এসি কর্ণের স্থানাঙ্ক তারা দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে তোমার কত? 3, -4, আর সি এর স্থানাঙ্ক দিচ্ছে তোমাকে কত? 6, -6,5। মনে রাখবো ভাইয়া, তোমাকে বলে দিচ্ছে যে কর্ণের প্রান্তবিন্দু, তার মানে এটা যেটা একটা কর্ণ, তার মানে এর প্রান্তবিন্দু তোমাকে দিয়ে দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু, তুমি 3 নাম্বার কোনটাকে ধরবা? তুমি 3 নাম্বার এটাকে ধরে নাও যে -2, -1, তার মানে প্রথম দ্বিতীয়, এটাকে আমি তৃতীয় ধরলাম। তাহলে আমার এই যে এখন অপর যে একটা ডি বিন্দু স্থানাঙ্ক থাকলো, এটা তোমাকে বের করতে হবে। ওকে, আর যদি তোমাকে এরকম কোনো কিছু বলে না দিত তখন তুমি পর্যায়ক্রমে ধরে নিতা যে প্রথমটা হচ্ছে 1 নাম্বার, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে সি, তুমি এভাবে ধরে আগাতে পারতে। কিন্তু যেহেতু তোমাকে বলে দিচ্ছে কর্ণের দুটো প্রান্তবিন্দু দিয়ে দেওয়া আছে, তারপর তৃতীয় শীর্ষবিন্দু, তো তোমাকে জিনিসটাকে এইভাবে করতে হবে। এখন আমি এটাকে সমাধান করব কিভাবে? আমাকে বের করতে হবে x, y ইকুয়াল টু হচ্ছে হোয়াট। ওকে, আমি প্রথমে একটা কাজ করব। কি কাজ করব? আমি প্রথমে বিডি যে কর্ণ আছে, যে ডায়াগোনাল আছে, তার মধ্যবিন্দুটা বের করব। একই রকমভাবে আমি এসি যে আছে তার মধ্যবিন্দুটা বের করব। অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু আমি বের করব। এবং মনে রাখবা এই কর্ণের মধ্যবিন্দু বের করার পরে তুমি দেখবা তোমার অ্যান্সার মিলে গেছে। কিভাবে একটু দেখি। আমি যাচ্ছি বিডি কর্ণের মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দুটা কি হবে দেখো তো, যে -2 + x ডিভাইডেড বাই হচ্ছে 2, -1 + y ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, বিডি কর্ণের মধ্যবিন্দু বের হয়ে গেছে। এবার আমি যাচ্ছি এসি কর্ণের মধ্যবিন্দু বের করতে। এসি কর্ণের মধ্যবিন্দু ভুজদ্বয়ের যোগফল -6 + 3, -6 + 3 ডিভাইডেড বাই 2, -4 + 5, -4 + 5 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশনগুলো কত আসে একটু দেখে নিই, যে -3/2, হচ্ছে 1/2। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে তোমার বিডি এর কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এটা, আবার এসি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এটা। তার মানে এই যে মধ্যবিন্দু আছে দুটার মধ্যবিন্দুতে একই রকম। তাহলে আমি বলতে পারি না যে আমার এটার মধ্যবিন্দু যা এটার মধ্যবিন্দু যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি বলতে পারি শর্ত মতে -2 + x ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছিল -3/2। ভাই এটা কেমনে করলেন? কারণ এই যে এসি এর মধ্যবিন্দু যে x এর মানটা আছে আর বিডি কর্ণের যে মধ্যবিন্দু যে x এর মানটা আছে, তুমি দুটাকে ইকুয়াল ধরে ফেলো। ওকে, দুটাকে ইকুয়াল রেখে 2 বাদ x ইকুয়াল টু হচ্ছে -3 + 2,
তার মানে হচ্ছে -1। একই রকমভাবে তুমি বলবা যে -1 + y / 2 ইকুয়াল হচ্ছে কত, হাফ। সো এখান থেকে বলা যায় 2 আর 2 কাটাকাটি, তার মানে y ইকুয়াল টু হচ্ছে কত, 2। তার মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি স্থানাঙ্ক বের হয়ে গেছে, ডি বিন্দু স্থানাঙ্ক, সেটা হচ্ছে কত, -1,2। তো আমাদের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় সংক্রান্তের অঙ্কের মধ্যে এটাই একটু কঠিন ছিল, বাট বাকিগুলো একদম নর্মাল। তা তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে যে একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি দেওয়া আছে, 4 নাম্বারটা বের করো। তখন তুমি কি করবা, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরবা, এ বি সি, এটা তুমি পর্যায়ক্রমে বসা দেওয়ার পর তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই আমি এই যে বিন্দুগুলো আপনি এখানে বসাইছেন এগুলোকে আমি এক্সাক্ট মাপে বসাবো কিনা। ভাইয়া তুমি যদি এক্সাক্ট মাপ দিয়ে বসাও তার জন্য এক্সট্রা কোনো নাম্বার পাবে না। সো আমি চাচ্ছি যে তোমরা নর্মালি এইভাবে চিত্র আর্ট করবে, তোমাকে একদম পয়েন্ট টু পয়েন্ট মিলানোর দরকার নাই। তুমি নর্মালি একটা সামান্তরিক, নর্মালি একটা তুমি আয়তক্ষেত্র আর্ট করে তুমি অ্যান্সারটা বলে দিতে পারবে। আমরা আমাদের 3.2 এর একদম লাস্ট টপিক্সে চলে এসেছি। লাস্ট টপিক্সে বলা হয়েছে ভর কেন্দ্রের সূত্র, অর্থাৎ একটা ত্রিভুজে যে ভর কেন্দ্র থাকে তার সূত্রটা আমরা কিভাবে বের করব। তো প্রথমত দেখো যে আমার এই পয়েন্টটা হচ্ছে কি x1 y1, এই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে কি বলতো x2 y2, এটা হচ্ছে আমার x3 y3। এখন মধ্যমা বলতে আমরা বুঝে থাকি যে এই যে বি পয়েন্ট থেকে বা এই যে বি শীর্ষবিন্দু থেকে তুমি এ বি এর একদম মধ্য পয়েন্টে যাবে, একদম মিডিল পয়েন্টে চলে যাবা, তাহলে এটাকে আমরা বলবো কি বলতো, মধ্যবিন্দু। তাহলে আমরা বললাম এটা হচ্ছে ডি, এটা হচ্ছে তোমার কি বলতো ই, আর এটা হচ্ছে কি বলতো এফ। তাহলে আমার বি এফ, এ ডি আর সিই এগুলো হচ্ছে আমার কি বলতো মধ্যমা। এখন মনে রাখবা এই যে মধ্যমা, এই মধ্যমাগুলো কিন্তু সবসময় একটা শর্ত বা একটা কন্ডিশন কিন্তু ফুলফিল করে চলে। সেটা কি, সেটা হচ্ছে যে 2:1 অনুপাতে তারা কিন্তু বিভক্ত করে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে এই যে এডি যে আছে, এই এডি কিন্তু অ্যাকচুয়ালি 2:1 অনুপাতে আছে। একই রকমভাবে এই যে আমার বিএফ যে রেখাটা আছে, যে তোমার ভরকেন্দ্র যে আছে জি, আলফা কমা বিটা, এই ভরকেন্দ্রকে তারা 2:1 অনুপাতে কিন্তু বিভক্ত করে আছে, অন্তর্বিভক্ত। একই রকমভাবে আমি যদি তোমাকে বলি সি ই, তুমি বলবা কি 2:1 অনুপাতে এই ভরকেন্দ্র কি আছে বলতো, অন্তর্বিভক্ত করে আছে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে এই ভরকেন্দ্রটা সবসময়ের জন্য 2:1 অনুপাতে কি থাকে বলতো, বিভক্ত হয়ে থাকে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে আলফা আর বিটা সেটাকে বের করে ফেলা। এই আলফা আর বিটাকে আমরা কিভাবে বের করবো, এটা তোমরা নিজেরা করবে। প্রথমত যে তোমরা আগে ডি বিন্দু স্থানাঙ্ক বের করবে। ভাই ডি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করবো, দেখো ভাই এটা যদি মধ্যবিন্দু, তার মানে তোমরা বলতে পারো যে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 2, কোটিদ্বয়ের যোগফল বাই হচ্ছে কত, 2। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বের হয়ে গেল। এখন আমার টার্গেট হচ্ছে কি বলতো, জি বের করা। তার মানে জি যদি তুমি বের করতে, তাহলে আলফা ইকুয়াল তুমি কি বলতে পারো বলো তো ভাইরা, আলফা ইকুয়াল তুমি বলবা 2 + 1, 2 + 1। ভাই এটা কেমনে লিখলেন, কারণ দেখো যে এই 2:1 অনুপাতে তারা কিন্তু কি করছে বলতো, অন্তর্বিভক্ত করছে। এরপর তুমি কি বলবা এখানে, এরপর তুমি বলবা ভাইয়া আপনি আগে x2 লেখেন, পরে কি লিখবেন x1। তাহলে ভাই x2 কত আছে, x2 তোমার আছে হচ্ছে x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 2, আর এখানে আমরা কি লিখতে পারি x1। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা, ঠিক আছে, ক্যালকুলেশন করাবো, তুমি দেখবে কি আসতেছে। তা আমি এখানে বলে দিই, ক্যালকুলেশন করাবো, তুমি পাবে হচ্ছে x1 + x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 3। তুমি ক্যালকুলেশন করে দেখবা। একই রকমভাবে তুমি যখন বিটাটা বের করো, তুমি পাবা হচ্ছে y1 + y2 + y3 ডিভাইড বাই হচ্ছে 3। তুমি যদি বলো ভাই আমি এভাবে করবো না, আমি এইভাবে করবো, এই আপনার বিএফ দিয়ে করবো, করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে সহজ কথা হচ্ছে যে ভরকেন্দ্রের যখন আমাকে তাহলে সূত্রটা বের করতে বলবে, তো আমার তো আসলে প্রমাণটা জানার কখনোই দরকার পড়বে না, বাট আমি তাও তোমাকে বলে দিলাম যে তুমি অন্তর্বিভক্ত ফর্মুলা দিয়ে তুমি ভরকেন্দ্রটা বের করে ফেলতে পারবা। তাহলে এখন চলো আমরা এখন ডিরেক্ট সূত্রটা লিখে ফেলি। যে আমাদের জি যদি ভরকেন্দ্র হয়ে থাকে তার ফর্মুলাটা হচ্ছে যে x1 + x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 2, কি ছিল 2 না 3, y1 + y2 + y3 ডিভাইড বাই কত বলতো 3। তাহলে আমাদের ভরকেন্দ্রের সূত্র এখন থেকে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। কারণটা হচ্ছে এখানে আসলে কিছুই না, তোমার যে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে তাদের এক্স যে ভুজগুলো আছে তাদের যোগফলকে 3 দিয়ে ভাগ করে দিবা, আর তোমার শীর্ষবিন্দুর ক্ষেত্রে যে y আছে y1 y2 y3 তাদের যোগফলকে তুমি 3 দিয়ে ভাগ করে দিলে তোমার কি বলতো ভরকেন্দ্র চলে আসবে। ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ নিয়ে আমরা প্রথম ম্যাথের মধ্যে চলে এলাম। তো আমি যখন এখানে চিত্র অঙ্কন করি তাহলে তুমি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলা আছে যে দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে আমাকে এ দেওয়া আছে 2,7, আমাকে বি দেওয়া আছে 6,1, আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে x, y, এবং আমাকে ভরকেন্দ্র জি দেওয়া আছে 6,4। ওকে, দেখি আমি এখন কি করতে পারি। এখান থেকে আমরা জানি ভরকেন্দ্রের সূত্র, আমরা সূত্র থেকে জানি হচ্ছে যে x, আমি যদি এটাকে পুরোপুরি x চিন্তা করি, x ইকুয়াল টু হচ্ছে x1 + x2 + x3 ডিভাইড বাই হচ্ছে 3, এটা আমরা জানি।
তাহলে এক্স বলতে আমরা কত জানি 6, ওকে, তাহলে আমি এখানে 6 লিখলাম। x1 বলতে কত, এখানে 2, 2 প্লাস 6 প্লাস x3 বলতে কত এক্স, ডিভাইড হলো 3। তাহলে আমার 3 6 18 ইকুয়াল টু হচ্ছে 6 7 আর 8 প্লাস এক্স, তাহলে অতএব আমার এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 10, শেষ। এবার আমি চলে আসি হচ্ছে y ইকুয়াল টু, আমরা জানি y ইকুয়াল টু হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই হচ্ছে কত 3। এখন দেখো তো y মানে কত, y মানে হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস 1 প্লাস হচ্ছে y ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে তোমার 3 4 12 ইকুয়াল হচ্ছে কত 8 প্লাস y, তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে আমার কত 4। অঙ্ক এখানে খতম, যে 10 কমা হচ্ছে 4। তাই দেখো যে আমাদের আসলে এই অঙ্কগুলো কতটাই সহজ, যেটা বলার বাইরে। তো আশা করি এই ভরকেন্দ্রের সূত্র সংক্রান্ত যে অঙ্কগুলো থাকবে সেগুলো খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবে। 3.2 এই চ্যাপ্টার থেকে আসলে হোমওয়ার্ক দেওয়ার মতো তেমন কিছু নেই, কিন্তু আমি চাচ্ছি যে আমি তোমাকে যতগুলো ম্যাথ বোর্ডের মধ্যে করিয়েছি প্রত্যেকটা ম্যাথ তুমি খাতার মধ্যে টাইপ অনুযায়ী করে ফেলবে। তো আমি এখানে তোমাকে জাস্ট দুটো ম্যাথ দিচ্ছি বাসা হোমওয়ার্কের জন্য। প্রথম অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, দ্বিতীয় অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র সংক্রান্ত। তো তোমাকে এখানে তারা বলে দিচ্ছে যে একটা ত্রিভুজে যে 3টা শীর্ষবিন্দু আছে তার স্থানাঙ্কগুলো তারা তোমাকে দিয়ে দিচ্ছে, এই 3টা স্থানাঙ্ক তারা তোমাকে দিয়ে দিচ্ছে। এখন তারা এখানে একটা কথা বলছে যে তোমাকে যে ভর কেন্দ্র আছে, এই ভর কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। ভাই এখান থেকে আমি কি বুঝবো, ভাই এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে তার ভর কেন্দ্র কিন্তু ঠিক এরকম যে আলফা কমা 0। ভাই কেন, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মানটা কত হয়, 0 হয়, ওকে। তারপর তুমি সুন্দর এখানে এক্স ইকুয়াল টু বের করলে, ওয়াই ইকুয়াল টু বের করলে, বের করার পরে তুমি এই প্রমাণটা নিজের থেকে করে ফেলতে পারবে। তুমি মনে রাখবা যে তুমি এক্স ইকুয়াল টু সামথিং বের করলা, বা আলফা ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3, আর এটা কি বিটা ইকুয়াল টু বের করলা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। তো আমাদের যেহেতু এই জিনিসটা প্রমাণ করতে বলছে, এই জন্য মনে রাখবা যে বিটা ইকুয়াল টু তুমি যেটা লিখবা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3, সেই বিটা বলতে এখানে কত বোঝাচ্ছে, বলতে 0। কেন, কারণ ভর কেন্দ্রটা আমরা ধরছিলাম আলফা কমা 0। তার মানে বিটার মান যদি 0 হয়ে যায় তখন তুমি ঘুরে ফিরে দেখবা যে তোমার এই প্রমাণটা চলে আসছে। এবার চলে আসলে 2 নম্বরে। 2 নম্বরটা একদম নর্মাল, এটা তোমাকে আমি আগে বলছি যে ABCD বর্গক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া থাকবে, 4 নম্বরটা বের করতে হবে। তো এটা যদি তোমাকে বর্গ বলছে তুমি একটা বর্গ অঙ্কন করে ফেলবা, বর্গ অঙ্কন করে তুমি এভাবে বলে A, এটা B, এটা হলো C, এটা হলো D। তারপর তুমি এখানে D বিন্দু স্থানাঙ্কটা খুব সহজে বের করে ফেলতে পারবে। কিভাবে, যে কর্ণগুলোর মধ্যবিন্দুটাকে ইকুয়াল চিন্তা করে আমাদের এখানে 4 নম্বর শীর্ষবিন্দুটা বের হয়ে চলে আসবে।